উনি বলতেন কথায় কথায় শেখের বেটি পালায় না। এখন প্রশ্ন করতে ইচ্ছা করে কার বেটি পালিয়েছে? আপনি কি শেখের বেটি নন? কথা বলা যায় কিন্তু কথা রক্ষা করা যায় না। আজকে ৭১ বুলি দিয়ে মানুষকে ভুলাতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় জামাল ছেলেরা প্রমাণ করেছে রাজাকার তকমা দিয়ে কাউকে দমন করা যায় না। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জনগণের দল। জনগণকে দুঃখে কষ্টে ফেলে বিদেশে পালিয়ে দিয়ে আরামে বসবাস করার দল নয়। জামাত ইসলামী কোন নেতা বিদেশে পালিয়ে যান নাই। আমাদের নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর আমার দায়িত্ব আসবে বাংলাদেশ জামাত ইসলামীর। আপনারা সবাই জানেন তখন মীর কাসেম আলী সাহেব আমেরিকায় ছিলেন, উনি অফিসিয়াল কাজে। অনেকে পরামর্শ দিয়েছিলেন কাসেম সাহেব আপনি দেশে আসবেন না, নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, হয়তো ফাঁসির আয়োজন চলতে, ফাঁসি দেওয়া হবে, আপনি আসলে আপনাকে ফাঁসি দেওয়া হবে। উনি বলছেন কেন? আমি অনেক ব্যায়াম করেছি, আমি বিসিআ ট্রাস্ট করেছি, হাজার হাজার বেকার যুবকদের চাকরি দিয়েছি, হাজার হাজার লোকরা বিনা অল্প পয়সায় চিকিৎসার সুবিধা পাচ্ছে। এটাই যদি আমার অপরাধ হয় আমি দেশে যাব। আজরাইল আমেরিকাও যেতে পারবে, বাংলাদেশেও থাকতে পারবে। উনি বীরের বেশে এসেছেন, কারাগারে বিক্ষিপ্ত হয়েছেন, ফাঁসি হয়েছে, কার্যকর হয়েছে। কেন? উনি মানুষকে ভয় পান, আল্লাহকে ভয় পান। এই জন্য মনে করছেন যে জনগণ, আমি তাদের উপকার করি, কাজ করি, তাদেরকে ফেলে দিয়ে আমি আরামে এসে আমেরিকায় থাকতে পারি না। সত্যিকার অর্থে বাংলাদেশ জামাত ইসলামী জনগণের দল। আজকে যারা কথায় কথায় দেশপ্রেমিক দল বলে, যারা কথায় কথায় স্বাধীনতার পক্ষের শক্তি বলে, আপনারা আজকে দেখুন তো, যারা আমাদেরকে রাজাকার আলবদর বলা হয়, ছাত্র শিবিরকে রক্ষেতা বলা হয়, আর যারা স্বাধীনতার পক্ষে দেশ স্বাধীন করেছে আজকে তারা কোথায়? তারা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। স্বাধীনতার পক্ষের শক্তি দেশ ছেড়ে পালাতে পারে না। স্বাধীনতার পক্ষের শক্তি জনগণকে ফেরে পালাতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার পক্ষেই শুধু নয়, 18 কোটি মানুষের মনিকরে স্থান পেয়েছে। আমরা পালাই না, তারা পালিয়ে গিয়েছে। উনি বলতেন কথায় কথায় শেখের বেটি পালায় না। এখন প্রশ্ন করতে ইচ্ছা করে কার বেটি পালিয়েছে? আপনি কি শেখের বেটি নন? কথা বলা যায় কিন্তু কথা রক্ষা করা যায় না। আজকে কোন দেশে পালিয়েছে? আমাদের বাংলাদেশ, চারপাশে, একপাশে বঙ্গোপসাগর, 3 পাশে আমাদের ভারত দ্বারা পরিবেষ্টিত। আমার সেনাবাহিনী কি জন্য? আমার সেনাবাহিনী দেশ রক্ষা করার জন্য। সীমান্তে আক্রমণ হলে প্রতিহত করা হবে। আমার দেশকে আক্রমণ করতে পারে, আমার দেশ ভারতকে আক্রমণ করতে পারে। সে আক্রমণকারী দেশ ভারত, যারা এই দেশ থেকে পালিয়ে আশ্রয় নেয়, তারা কোনো সময় স্বাধীনতার পক্ষে শক্তি হতে পারে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, তাই আমরা দৃপ্তকণ্ঠে বলতে চাই, এদেশের জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের জনগণের গণতন্ত্র, সীমানা রক্ষা, ইমান রক্ষা যদি কেউ করতে চায়, জামাত ইসলামী আদৌ ইসলামী একমাত্র দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং ইমান রক্ষা এবং সীমান্ত রক্ষা একমাত্র গ্যারান্টি। এছাড়া কোনো আদর্শে এই দেশের জনগণকে এই গ্যারান্টি দিতে পারবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, সময় এসেছে আমাদের। আগামী নির্বাচনে আমরা কোন পক্ষ অবলম্বন করব? আমি আগেই বলেছি 54 বছরে মানুষের তৈরি আইন দেখলাম। এই আইন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, কারণ সেখানে মানুষ হিসেবে তৈরি করা হয় না। আল্লাহর ভয় তার মধ্যে থাকে না। যার মধ্যে আল্লাহর ভয় থাকে না, সে পুলিশ, বিডি, আর্মিকে ভয় করে, তাদেরকে ম্যানেজ করে দুর্নীতি করে। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে পুলিশ, বিডি, আর্মিকে ম্যানেজ করতে পারলেও আমি কিয়ামতের মধ্যে আল্লাহকে ম্যানেজ করতে পারবো না। এই জন্য জামাতে লোকরা দুর্নীতি করে না। সেই 2001 সাল থেকে 5-6 সাল পর্যন্ত 2 জন মধ্যে 18 জন এমপি ছিলেন। আমি চ্যালেঞ্জে বলতে পারি আজ পর্যন্ত তৎকালীন এমপি একজন দুর্নীতি মামলা কেউ দিতে পারে নাই। অর্থাৎ আগামী নির্বাচনে জামাত ইসলামী যে দায়িত্ব পায়, আমাদের যতজন এমপি হতে পারবে, 1 পয়সা দুর্নীতি করবো না ইনশাল্লাহ। আমরা একটা দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করব। আজকে 32-33 লক্ষ লোক বেকার যুবক। আমরা দায়িত্ব পেলে 2 নম্বর কাজ করব। মুসলিমদের 92% মুসলমান, আমরা জাকাতের আইন চালু করব। অর্থনীতির বলেন, বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে যে টাকা জমা আছে, যদি জাকাত আদায় করা যায়, বছরে 50,000 কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব। এই জাকাত কার জন্য ব্যয় করা হবে? ফকির, গরিব, মিসকিন, অসহায় মানুষদের হবে। অর্থাৎ এই জাকাত আদায় করা যায়, আমার ধারণা 3 থেকে 5 বছরের মধ্যে বাংলাদেশে কোন দারিদ্র লোক থাকবে না, জাকাত না খাওয়ার লোকেও থাকবে না ইনশাআল্লাহ।
কিন্তু কথায় একটা সুখে থাকতে বুঝতে গেলায় আমরা সুখ চাই না, আমাদেরকে ভুলিয়ে রাখা হয়েছে বিভিন্নভাবে। এই জন্য ভাই সব আপনারা জাগ্রত হন। আজকে জামাত যখন সামনে এগিয়ে যাচ্ছে, ওই বস্তাবাদা কিছু বুদ্ধিজীবী তারা আজকে ছড়াচ্ছে যে এরা নারী বিদ্বেষী, নারীদেরকে ঘর থেকে বেরোতে দেবে না। আমি স্পষ্ট বলতে চাই, বেশি ইতিহাস বলবো না। আমাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রমাণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি টিভিতে দেখলাম নির্বাচনের পর একজন টিভি ফটোগ্রাফার এক ছাত্রীকে জিজ্ঞেস করছে, তুমি কাকে ভোট দিয়েছ? ও বলে ইসলামী ছাত্র শিবিরকে। বলে কেন? তো রক্ষারে, ও তো তোমাদের ঘর থেকে বেরোতে দেবে না, পড়তে দেবে না। উনি বলছেন আমি জানি না ওরা রক্ষারে কিনা, তবে আমি তাদের কাছে নিরাপদ। তাহলে কি বোঝা গেল? যারা বিশ্ববিদ্যালয় পড়ে তাদের টকবগা চেহারা, তারা সুন্দর তারুণ্যের দীপ্ত লোক, তাদের কাছে যদি একজন ছাত্রী নিরাপদ থাকতে পারে, তাদের মুরব্বী আমাদের কাছে সমগ্র বাংলাদেশের নারী সমাজ একমাত্র নিরাপদ ভোগ করতে পারবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের বিরুদ্ধে অপরাধ চালানো হয় যে আমরা হিন্দুরা, আমরা ক্ষমতায় হিন্দুদেরকে কচুকাটা করব, জোর করে মুসলমান বানাবো। প্রশ্নই আসে না। একটু ফিরে যান 2 বছর আগের কথা, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল। প্রায় দুর্গাপূজার সময় মূর্তি ভাঙা হতো, দুর্গাপূজা হামলা করা হতো, আর 10 দিন ইসলামী ছাত্র শেখ জামাত ইসলামীদেরকে আমাদের গ্রেপ্তার করা হতো। এখন বলুন তো, 2025 সালে যে দুর্গাপূজা হলো, পত্রিকা তন্ন তন্ন করে খুঁজে পাবেন না কোনো মন্দিরে হামলা করা হয়েছে, হয় নাই। যদি জামাত শিবির হামলা করতো, এখন তো জামাত শিবির অনুকূল পরিবেশ, ভাঙলো না কেন? তার মানে যারা দুর্গাপূজা হামলা করেছিল তারা আজকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। অতএব হিন্দু ভাইরাই সবচেয়ে নিরাপদ, অমুসলিমরা সবচেয়ে নিরাপদ জামাত ইসলামীর কাছে, অর্থাৎ ইসলামী আদর্শের কাছে। এটা আপনাদের ভয়ের কোনো চিন্তা নাই, আপনারা নিশ্চিন্তে আমাদের দিকে এগিয়ে আসতে পারেন। আমাদের ইসলাম ধর্ম শিক্ষা দেয়, যার যার ধর্ম সে পালন করবে, এখানে বাধা দেওয়ার কিচ্ছু নেই। আমাদের আমির জামাত 24 সালে 5ই আগস্টের পরে যত পূজা মণ্ডপ ছিল নির্দেশ দিয়েছেন কর্মীদেরকে, আপনারা পাহারা দেবেন যাদের কেউ হামলা করতে না পারে। জামাত এটাই এত সৌন্দর্য, এটাই আমাদের সৌন্দর্য। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি শেষ কথা বলতে চাই, আজকে বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা দাবি করেছিলাম জুলাই ঐক্যমত্যে আমরা সবাই স্বাক্ষর করেছি। এই স্বাক্ষরটা দেওয়ার পরে আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোট প্রয়োজন। আর গণভোটটা আমরা সবাই রাজি হয়েছি, বাধ্য হোক ইচ্ছায় হোক। কিন্তু আমরা বলেছিলাম যে বহুদিন পর নির্বাচন আয়োজন করা হচ্ছে, 26 সালে ফেব্রুয়ারি প্রথমার্ধে এই নির্বাচনকে একটি করাই দরকার, গণভোট সামনে নিয়ে আসার দরকার। কিন্তু কেন কারণে হোক আজকে গণভোট নির্বাচন একসাথে করা হচ্ছে। এর মাধ্যমে বিশৃঙ্খলা আশঙ্কা মনে করি। এই বিশৃঙ্খলা যদি হয়, এর দায়িত্ব বর্তমান সরকারকেই বহন করতে হবে। আমরা মনে করি এখন সময় আছে, আপনারা গণভোটের আয়োজন করুন, এটা আইনি ভিত্তি দেওয়া শুরু হোক। এরপরে আমরা জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধেই করবো ইনশাল্লাহ। আমাদের অপপ্রচার করানো হয়, আমরা নাকি নির্বাচন চাচ্ছি না। নির্বাচন চাচ্ছে না কারা? নির্বাচন যারা চায় তারা গোলমাল করে না, যারা নির্বাচন চায় না তারাই গোলমাল করে। আজকে কৃষি আলামত দেখি লক্ষ্মীপুর, পাবনা, বিভিন্ন জায়গায় কারা হামলা করছে। এই হামলার মাধ্যমে পরিবেশ ঘোলাটো করা হচ্ছে, এর মাধ্যমে নির্বাচনের বাইরের দেশকে নেওয়া যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা জীবন থাকতে যে নির্বাচনের পদ্ধতি জানতে পেরেছি, আমরা কারোর কাছে নথি স্বীকার করব না। অবশ্যই নির্বাচন হবে ইনশাল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি তাই বলতে চাই যে গণতন্ত্রের পথে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই গণতন্ত্রকে সুসংহ করতে হয়, স্থায়ী করতে হয়, নির্বিঘ্নে চলতে হয়। তাই বাংলাদেশের জনগণকে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। এই পরিবারতন্ত্রের রাজনীতি গণতন্ত্রের পথে সবচেয়ে বড় বাধা। এই যে পরিবারতন্ত্র থেকে রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের শাসন কায়েম করতে হবে, জনগণের মধ্য থেকে উত্থিত রাজনীতির দ্বারা দেশকে চালাতে হবে। তাই দেশ গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু করে ইনশাল্লাহ। আসুন আমরা সেই লক্ষ্যে মোবারক ভাইকে আপনাদের সামনে আমি হাজির করতে চাই জামাতের পক্ষ থেকে। আপনারা সবাই মিলে তার পক্ষে কাজ করবেন ইনশাল্লাহ। আপনারাই ভোট দিলে উনি জয়লাভ করতে পারবেন না, আপনাদের বাইরে অনেক লোক পড়ে আছে। তাই আমি আপনাদেরকে দায়িত্ব দিতে চাই, আপনারা এখান থেকে বেরিয়ে গিয়ে
প্রতিনিয়ত প্রত্যেক পাড়ায় মহল্লায় প্রত্যেকটি ভোটারের কাছে যাবেন, তাদেরকে রিকোয়েস্ট করবেন দাঁড়িপাল্লা একটিবার ভোট দেওয়ার জন্য। সবাইকে পরীক্ষা করেছেন, আমাদেরকে পরীক্ষা করেন নাই। আপনারা পরীক্ষা না করে ফেল করলাম কোথায়? পরীক্ষা করেন, যদি আমরা ফেল করি আগামী নির্বাচনে আপনারা আমাদের দেবেন, কিন্তু একটিবার পরীক্ষার সুযোগ দেন আমাদেরকে। এই জন্য আপনারা পাড়ায় মহল্লায় সব জায়গায় নারী পুরুষ হিন্দু মুসলমান সবার কাছে দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দেন, দাঁড়িপাল্লার আওয়াজ তুলুন এবং দাঁড়িপাল্লাকে গণজোয়ার সৃষ্টি করুন। ইনশাআল্লাহ এই গণজোয়ার সৃষ্টি হয়, আমার দৃঢ় বিশ্বাস আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কাকে কেউ প্রতিযোগিতা আসতে পারে এরকম কোনো কারো শক্তি নাই ইনশাআল্লাহ। আজকে তারা পরাজয় দেখে এখন আবোল তল বলা শুরু করেছে। আপনারা গণতন্ত্রের পরিবেশ নষ্ট করবেন না। অনেক রক্তের বিনিময়ে ছাত্র যুবকদের শাহাদাতের মধ্য দিয়ে এই পথ মানিয়ে আমরা আজকে এখানে এসেছি। আমরা পিছের দিকে ফিরে যেতে চাই না, আমরা সামনে এগিয়ে যেতে চাই। আসুন আমরা 18 কোটি মানুষকে 36 কোটি মানুষের হাত এক করে বাংলাদেশকে উন্নয়নের দিকে সন্ত্রাস মুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, বৈষম্যহীন মুক্ত একটা সুন্দর নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যায়। পরিশেষে দাঁড়িপাল্লা মার্কায় মোবারক ভাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি আসহাবি আজমাইন। আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই সমাবেশের মধ্যমণি, আপনাদের সবার পরিচিত মুখ, মহৎপুর আদাবর এবং শেরেবাংলার অংশের জামাত ইসলামী কর্তৃক মনোনীত আসন্ন জাতীয় সংসদ সদস্য প্রার্থী জনাব মোবারক হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, আমাদের স্নেহের সন্তান জনাব জাহিদুল ইসলাম, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্ভবত 17-18 বছর পর এই এলাকায় আসার সুযোগ হয়েছে। আমি জেলখানায় বন্দী ছিলাম, 3টি মামলার ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি ছিলাম। আমাদের দামাল ছেলেরা, ছাত্র যুবক কৃষক বৃদ্ধ তরুণ এবং শিশুসহ 24-এর 5ই আগস্টে মহাবিপ্লব ঘটিয়েছিল, যাকে অনেকে দ্বিতীয় স্বাধীনতা বলে ঘোষণা দেন। সেই সুবাদে আমার মুক্তির পথ সুগম হয় এবং আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো, যেহেতু একটু পরে মাগরিবের আযানের সময় হয়ে আসবে। আপনারা জানেন বাংলাদেশ, যদি বলি আমরা 5 তারিখে 24-এর নতুন স্বাধীনতা পেয়েছে। এর আগে আমাদের বাংলাদেশের প্রধানতম সমস্যা ছিল গণতন্ত্রের। এই দেশ গণতন্ত্রের জন্যই প্রতিষ্ঠা লাভ করেছিল, কিন্তু যারা এই গণতন্ত্রের লড়াই করে দেশ স্বাধীন করেছে বলে দাবি করেছিল, তাদের হাতে এই গণতন্ত্র হত্যা করে টুটি হিসেবে হত্যা করা হয়েছিল। এবং শেষ পর্যন্ত বিগত 15-16 বছর আমরা গণতন্ত্রের চর্চা করতে পারিনি। আমাদের দেশ জনগণ নির্বাচন প্রিয়, ভোট প্রিয়, কিন্তু 15 বছরে আমরা ভোট দিতে পারিনি। এটা লম্বা ইতিহাস, আপনারা সবাই জানেন। আমরা গণতন্ত্রের যাত্রা শুরু করেছি, হাঁটি হাঁটি পা করে আমরা সামনে অগ্রসর হচ্ছি। আশা করি আমরা নির্বাচনের মাধ্যমে পূর্ণ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ফিরে যেতে পারব। আমাদের দেশের প্রধানতম সমস্যা বর্তমানে কি? আমাদের দেশের সমস্যা দুর্নীতি। দুর্নীতি দেশ এমন ছেয়ে গিয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছিলেন সাংবাদিক সম্মেলনের প্রকাশ্যে সমস্ত সাংবাদিকদের সামনে তিনি বলেছিলেন যে তিনি ক্ষমতায়, তারপর বলছে দেশে এত দুর্নীতি, আমার যে পিয়ন সেও 400 কোটি টাকার মালিক। শেখ হাসিনা, আপনি প্রধানমন্ত্রী ছিলেন, আপনি 2টা অপরাধ করলেন। আপনি দুর্নীতিকে প্রশ্রয় দিলেন, আর আপনি জানেন যে আপনার পিয়ন দুর্নীতি 400 টাকা ইনকাম করেছে, আপনি তাকে গ্রেপ্তার করেননি। মানুষ তো বলা শুরু করেছে যে আপনার পিয়ন যদি 400 টাকার মালিক হয়, আপনি কত হাজার কোটি টাকার মালিক।
সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশের সম্পদের কোনো অভাব নেই। বাংলাদেশের অভাব সব নেতৃত্বের। যারা দেশ চালায় তারা দুর্নীতিবাজ, তারা শুধু ক্ষমতায় গিয়ে সম্পদের পাহাড় গড়ে। আজকে শোনা যায় 24 লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা যদি বিদেশে পাচার না হতো, বাংলাদেশ সিঙ্গাপুর নয়, কয়েকটা সিঙ্গাপুরের মতো দেশ উন্নত হতে পারত। আমাদের দেশের ছেলেরা গরিব পিতার জায়গা জমি বিক্রি করে বিদেশে চাকরি করতে যায়, যাওয়ার পথে নৌকায় ডুবানোকে মারা যায়। এই টাকা এই দেশে ব্যবহার করা হতো, বিদেশের লোকরাই আমার দেশে চাকরি করতে আসতো, আমার দেশে কোনো বেকার সমস্যা থাকতো না। তাহলে বোঝা গেল এত টাকা যখন পাচার হয়, দেশের সম্পদের অভাব নেই, দেশের অভাব সব নেতৃত্বের। বাংলাদেশ জামাত ইসলামী তারা প্রতিষ্ঠা লগ্ন থেকেই একটাই দাবি করে আসছে, আমরা আল্লাহর আইন চাই এবং সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন অথবা মানুষের আইন নিজে নিজেই বাস্তবায়ন হয় না। যারা বাস্তবায়ন করে তারা যদি সৎ না হয়, তারা যদি যোগ্য না হয়, তারা যদি দক্ষ না হয়, তারা যদি আল্লাহ ভীরু না হয়, তাহলে ওই সম্পদ কোনো কাজে লাগে না। তাই আমরা জামাত ইসলামী আজকে সারা দেশেই যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা বলছি জনগণ যদি আমাদের পরিষেবা হয়, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দান করেন দেশের জনগণের পাশে দাঁড়াবার জন্য, আমরা সেই পাশে দাঁড়াবার সুযোগ পেলেই প্রথমে আমরা দুর্নীতি বন্ধ করব। এই দুর্নীতি আমার দেশটাকে পশ্চাৎ দিকে নিয়ে যাচ্ছে। এই দুর্নীতি বন্ধ করতে পারলেই বাংলাদেশের সমস্ত সমস্যার অর্ধেকের বেশি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে বলে থাকেন যে দুর্নীতি বন্ধ করবেন কিভাবে, কারণ আপনারা যে ক্ষমতায় গিয়ে দুর্নীতি করবেন না তার প্রমাণটা কি? সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা পিছিয়ে ফিরে যান 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 4 দলীয় জোট বেগম যে নেতৃত্বে ক্ষমতায় ছিল, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে 2 জন মন্ত্রী ছিলেন। আমাদের তৎকালীন আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী 2টা মন্ত্রণালয় চালিয়েছেন, একটি কৃষি মন্ত্রণালয়, একটা শিল্প মন্ত্রণালয়। আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ উনি একটি মন্ত্রণালয় চালিয়েছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আপনারা জানেন 1971 সালের কল্প কাহিনী তৈরি করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পর যারা ক্ষমতা ছিলেন 2 বছর সেনাবাহিনী সমর্থিত জামাত ইসলামী ছাড়া সমস্ত নেতাদের বিরুদ্ধে দুর্নীতি মামলা করেছিল, জেলও খেটেছেন। এরপর আওয়ামী লীগ ক্ষমতা আসার পর নেতারা গ্রেপ্তার হয়ে জেলখানায় থাকার 13 সালে যারা শহীদ হয়েছেন। এই পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কিন্তু এই 2 মন্ত্রী থাকা অবস্থায় সরকারি কোষাগার অথবা সরকারি সম্পত্তির 1 টাকা আত্মসাৎ করেছে, কেউ মামলা দিতে পারে নাই। অতএব সেই নেতাদের দল আমরা করি, সেই নেতাদের আমরা কর্মী। অতএব আমরা মানুষ দেশের জনগণ আস্থা রাখতে পারেন, ওই নেতাদের কর্মী যে দলের কর্মী, সেই দলের লোক যদি জনগণের সেবা পাওয়ার সুযোগ পায়, আমরা জনগণ 1 টাকা আত্মসাৎ করব না ইনশাআল্লাহ। আপনাদের মোবারক হোসেন প্রার্থী, আপনাদের সামনে আমি বলতে চাই, উনি যদি আপনাদের দায়িত্ব পান, জনগণের দায়িত্ব পান, সম্পদ জনগণের জন্যই ব্যয় করবেন, ওনার পেটে 1 টাকা হারামের টাকা ঢুকবে না ইনশাআল্লাহ। আপনারা তার জন্য কাজ করবেন। আমি তাই বলছি জামাত ইসলামী আজকে যে পজিটিভ কথা নিয়ে, ইতিবাচক কথা নিয়ে যে সামনে থেকে এগিয়ে যাচ্ছে, জনগণ এটাকেই গ্রহণ করছে। অন্য দল তাদের বলার কিছুই নেই, তারা শুধু গালিগালাজ করেই দিন সময় নষ্ট করছে, কারণ তাদের করার কিচ্ছু নেই। কারণ মানুষ নৌকা দেখেছে, মানুষ লাঙ্গল দেখেছে, মানুষ ধানের শীষ দেখেছে, তারা কি দিতে পেরেছে মানুষ জানে। মানুষ দেখে নেই শুধু দাঁড়িপাল্লা। ইনশাল্লাহ আগামী দাঁড়িপাল্লা জয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ।